আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহা চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনার সব ভিডিও দেখি এবং আমার অনেক অনেক ভালো লাগে। তাই ভাবলাম যে আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী আপনার সাথে শেয়ার করি। একদিন আমার আম্মু আব্বু বাসায় ছিল না, আমি আর আমার ভাই ছিলাম। আমরা দুজন সেদিন রাতে খেয়ে যে যার রুমে শুয়ে পড়লাম। আমি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম, কিন্তু হঠাৎ সেই দিন রাত প্রায় ৩টার সময় আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম চারিদিকে এতটাই নিস্তব্ধ ছিল যে দেয়াল ঘড়ির টিকটিক শব্দটাও মনে হচ্ছিল কানের ভেতরে আছড়ে পড়ছে। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ আমার মনে হলো আমার রুমের দরজার নিচ দিয়ে এক ফালি আলো ভেতরে ঢুকলো, অথচ ঘরের লাইট আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছিলাম। আমি ভাবলাম হয়তো বারান্দার লাইট জ্বালানো, তাই উঠে দরজা খুলতে গেলাম। দরজাটা খুলতেই দেখি বাহিরের বারান্দাটা একদম অন্ধকার, কুচকুচে অন্ধকার, কোনো আলো সেখানে নেই। আমি ফিরে এসে যেই দরজাটা লাগাতে যাব, দেখি দরজার হাতলটা কেউ বাহিরের দিক থেকে ধরে রেখেছে। আমি জোরে টান দিলাম, কিন্তু হাতলটা নড়ল না। উল্টো মনে হলো ওপাশ থেকে এক বিশাল শক্তির কেউ সেটাকে আঁকড়ে ধরে আছে। হঠাৎ করেই হাতলটা ছেড়ে দিল আর আমি ধপ করেই ঘরের ভেতর পড়ে গেলাম। আমি ভাবলাম কেউ হয়তো মজা করছে, কিন্তু যেই না আমি মাথা তুলে তাকালাম, আমার শিরদাঁড়া দিয়ে যেন এক হিম শীতল স্রোত বয়ে গেল। আমার খাটের ওপর কেউ একজন বসে আছে, মুখটা তার দেয়ালের দিকে ঘোরানো, পিঠটা আমার দিকে। সে একটা সাদা কাপড়ের মতো কি যেন পরে আছে, যেটা কুঁচকে কুঁচকে অদ্ভুত দেখাচ্ছিল। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও পারলাম না। মনে হলো আমার গলার উপর কেউ শক্ত করে আঙুল বসিয়ে রেখেছে। সেই ছায়াটা খুব ধীরে তার ঘাড়টা ঘোরাতে শুরু করলো। ঘাড় ঘোরানোর সময় ঘাড়ের মট মট শব্দ হচ্ছিল, যেটা আমার কানে একদম স্পষ্ট শোনা যাচ্ছিল। সে যখন মুখটা পুরোপুরি ঘোরালো, আমি দেখলাম তার কোনো চোখ নেই, দুটো চোখ গভীর অন্ধকার গর্ত। তার ঠোঁটগুলো একদম কালো, আর সে খুব অদ্ভুত একটা হাসি দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি কোনো মতে খাটের ওপর থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম এবং দৌড়ে ঘরের কোনায় গিয়ে ভয়ে কাঁপতে থাকলাম। ওই ছায়াটা খাট থেকে নামলো না, বরং সে হাওয়ায় ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের কোনো শব্দ ছিল না, শুধু একটা অদ্ভুত পচা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। বারবার পড়তে লাগলাম। কতক্ষণ যে ওভাবে ছিলাম জানি না। হঠাৎ দেখি ভোরের হালকা আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকেছে। চোখ খুলে দেখি ঘর একদম ফাঁকা, কিন্তু আমার বিছানার চাদরটা ঠিক নেই। জায়গাটা কালো হয়ে পুড়ে গেছে। যেখানে সে বসেছিল সেই পোড়া দাগটা এখন আমার বিছানায় রয়ে গেছে। ওই ঘটনার পর থেকে আমার আব্বু আম্মু হুজুর ডেকে আমাকে ভালো করে দোয়া কালাম পড়ে ছেড়েছিল এবং তাবিজ দিয়েছিল। এরপর আল্লাহর রহমতে আর খারাপ কিছু হয়নি আমার সাথে। এবং সে আরও লিখেছে, সবাই আপনাকে কোথায় গল্প লিখে পাঠায় আমি জানি না, তাই আমি সরাসরি ইনবক্সে আপনাকে গল্পটা পাঠিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ছোট বোন হিসেবে আপু আমাকে মাফ করে দিবেন। এবং সে বলেছে এই আইডিটা আমি নতুন করে খুলেছি আপনাকে গল্প পাঠানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য। আর গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সত্য ঘটনা। 1989 সাল, শীতের শেষ দিক। ঢাকার পাশে ছোট্ট এলাকা নবীনগরের ছিল এক পুরনো হাসপাতাল, নবীনগর হাসপাতাল। লোকজন বলতো হাসপাতালটা দিনে যতটা শান্ত রাতে ততটাই ভয়ঙ্কর। রাত 12টার পর নাকি 3তলায় করিডোরে কারো কান্নার শব্দ শোনা যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই 3তলা বহু বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় নতুন এক নার্স যোগ দিল, তার নাম ছিল শিউলি। প্রথম দিনেই এক বৃদ্ধ দারোয়ান তাকে সাবধান করে বলল, রাতে যদি 307 নাম্বার কেবিন থেকে বেল বাজে কখনোই দরজা খুলবেন না। শিউলি হেসে উড়িয়ে দিল। সে ভাবল পুরনো লোকদের কুসংস্কার। সেই রাতেই ডিউটি ছিল তার। রাত ঠিক 1:17 টিং টিং শব্দে হাসপাতালের নীরবতা ভেঙে বেজে উঠল কলিং বেল। বোর্ডে দেখা গেল কেবিন 307। শিউলির বুক ধড়ফড় করতে লাগলো, কারণ হাসপাতালের রেকর্ড অনুযায়ী 307 নম্বর কেবিন বহু বছর ধরে বন্ধ। তবু সাহস করে সে 3তলায় উঠল। ওপরে ওঠার সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে গেল। লাইটগুলো বারবার জ্বলছিল আর নিভছিল। করিডোরের শেষে মরিচা ধরা দরজায় লেখা 307। ভেতর থেকে আসছিল কারো ফিসফিস শব্দ। শিউলি দরজায় কান রাখতেই শুনল, আমাকে বাঁচাও।
তার হাত কাঁপতে লাগলো। হঠাৎ দরজাটা নিচ থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটা পুরনো বেড, চারপাশে শুকনো রক্তের দাগ, আর বেডের ওপর বসে আছে এক মেয়ে। সাদা রোগীর পোশাক, চুল মুখ ঢেকে রেখেছে। শিউলি কাপা গলায় বলল, কে কে আপনি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, আর তখনই শিউলি চিৎকার করে উঠল, কারণ মেয়েটার চোখ ছিল না, শুধু অন্ধকার গর্ত আর মুখ জুড়ে সেলাই। হঠাৎ পুরো রুমের লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু শোনা গেল, তারা আমাকে ভুল অপারেশন করেছিল। তারপর ঠান্ডা একটা হাত শিউলির গলা চেপে ধরল। পরের দিন সকালে হাসপাতালের স্টাফরা 3 তলায় শিউলির জুতো খুঁজে পেল, কিন্তু শিউলিকে আর কখনো পাওয়া যায়নি। এরপর থেকে প্রতি রাতে 1:17 307 নম্বর কেবিন বেল এখনো বাজে, আর কেউ যদি ভুল করে দরজা খোলে সে আর ফিরে আসে না। এবং গল্পটি লিখে পাঠিয়েছে একটা আপু। তো তোমাদের কাছে এই স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার নাম ফাতেমা। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে গেলে ওই সময় আমরা ঢাকায় থাকতাম, এখনও ঢাকায় থাকি। গল্পটা শুরু করা যাক। রাত তখন 12টা। বলতে গেলে আমি আর আমার ভাই রাত 10টা বাজে ঘুমিয়ে যেতাম। আর আমার ছোট একটা বোন ছিল, তার তখন 2 কিংবা 3 বছর। সেই সময় আমার বোনও ঘুমাচ্ছিল। তখন আমার আম্মু ফোনে কারোর সাথে কথা বলছিল। হঠাৎ আম্মুর মনে হলো ড্রয়িং রুম থেকে বারান্দার গেট খুলে গেছে। আমার আম্মু কিছুটা ভয় পেয়ে গেল। আম্মুর স্পষ্ট মনে ছিল যে বারান্দার গেট আটকেছে। পরে আম্মু ভাবলো এটা মনের ভুল ভেবে ফোন দেখতে লাগলো। হঠাৎ আম্মুর আবারও মনে হলো কে যেন বারান্দার গেট খুলে দূর থেকে আম্মুর রুমের দিকেই আসছে। বলতে গেলে আমাদের বাসার পাশে একটা কবরস্থান ছিল, বারান্দায় দাঁড়ালে সেটা একদম ভালো মতো দেখা যায়। তো তখন আম্মু দেখে যে কি যেন একটা দৌড়ে এসে আমার আম্মুর রুমের সামনে দাঁড়িয়েছে, আম্মুর দিকে তাকিয়ে আছে। তখনই আমার একটা মামা আমার আম্মুর ফোনে কল দেয়। আম্মু ফোন রিসিভ করার সাথে সাথে আম্মুকে সেই অবয়বটা ভর করে। তখন আমার আম্মু একবার হাসছিল, আবার একবার কান্না করছিল। আমার ছোট বোন ঘুম থেকে উঠে আমার আম্মুর দিকে তাকিয়ে কান্না করছিল, আর আমার আম্মু একবার হাসে একবার কান্না করে। কল রিসিভ করার পর আমার সেই মামা ফোন দিয়েছিল যে সে আবার আমার আব্বুকে ফোন দেয়। আব্বুকে ফোন দেওয়ার পর সব ঘটনা বলে। ঘটনা শোনার পর সাথে সাথে আমার আব্বু একজন হুজুরকে নিয়ে যায়। এরপর হুজুর এবং বাবা মিলে অনেক কষ্টে দরজা খুলে আম্মুর কাছে যায়। আম্মুর কাছে যেতেই আম্মু যেন কেমন হয়ে গিয়েছিল। তো এরপর হুজুর দ্রুত আম্মুকে পানি পড়া দেয়। পানি পড়া মুখে জোর করে খাওয়ানোর পর সব আবার স্বাভাবিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। আর সেই দিন ঘরে তেলের পিঠা বানানো হয়েছিল। আমি আর আমার ভাই ঘুম থেকে ওঠার পর আমার আব্বু আমাদের সব ঘটনা বলে দেয়। সেই রাতের ঘটনা মনে পড়লে গা শিউরে ওঠে। এবং স্টোরিটি লিখে পাঠিয়েছে একটা আপু। আর খুবই দুঃখিত যে আপুর স্টোরিটাতে এত বানান ভুল ছিল যে আর কোনো দাড়ি কমাও ছিল না। আমি আসলে এক লাইন থেকে অন্য লাইনে বারবার চলে যাচ্ছিলাম। তো যাই হোক, ভয়েস কভার করতে আমার অনেক সময় লেগেছে। তো এখন থেকে যারা যারা স্টোরি লিখে পাঠাচ্ছেন তারা একটু বানানটা ঠিক করে লিখবেন, আর হ্যাঁ সেই সাথে দাড়ি কমা দিয়ে লিখবেন, নয়তো আমি বুঝি না যে কোন লাইন থেকে কোন লাইনে চলে যায়। যাই হোক, স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমি যতটুকু পেরেছি বুঝিয়ে বলার চেষ্টা করেছি। চলে এসেছি আরও একটি ভৌতিক গল্প নিয়ে, আর এই গল্পটি আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে। লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গল্পের নাম ভূতের বাড়ি। আমাদের বাসার সাথে একটা বাড়ি ছিল। বাড়িটির নাম মানুষেরা ভূতের বাড়ি বলেই চিনত। সেখানে মানুষ থাকতো, তবে কিছু অস্বাভাবিক কারণে বাড়িটি আশেপাশের মানুষরা ভূতের বাড়ি বলতো। বাড়িটিতে অনেক ভয়ঙ্কর কাণ্ড কারখানা হতো, যেমন লাইট নিজে নিজে অন অফ হওয়া, ছাদ থেকে ভয়ানক আওয়াজ আসা ইত্যাদি। এইসব কারণে বাড়ির মালিক আমার বাবার কাছে বাড়িটির চাবি দিয়ে অন্য জায়গায় চলে যান। আমার বাবা প্রায় ওইখানে রাতে থাকতো তার কিছু বন্ধু বান্ধব নিয়ে। তখন সেখানে মানুষের অনেক হই হুল্লোড় থাকায় আস্তে আস্তে এসব ভয়ানক আওয়াজও, লাইট অন অফ হওয়া, সব অস্বাভাবিক সবকিছুই সবাই ভুলে গেল। তারপর অনেক বছর বাড়ির মালিকের কোনো খবর ছিল না। তারা তাদের বাড়িটাকে দেখতে আসতো না বললেই চলে। অনেক বছর বাড়ির চাবি আমার বাবার কাছেই ছিল। ঘটনাটি যখন ঘটে তখন হয়তো আমি ক্লাস 2-তে পড়তাম। একদিন রাত 9টা কিংবা রাত 10টার দিকে আমাদের ছাদ থেকে অনেক ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। আমি ছোট থেকে এসব জিন ভূত বিশ্বাস করতাম না।
আওয়াজটা শুনে আমার ভয় না লেগে বরং বিরক্ত লাগছিল। বলে রাখা ভালো, আমার দাদুর সাথে ছোটবেলায় অনেক ঘটনা ঘটেছে জিনকে নিয়ে, তাই দাদু এসব বিষয় ভালো করেই জানতো। তো তারপর দাদু আমাকে ডেকে ঘুমিয়ে যেতে বলল। সারা রাত এরকম আওয়াজ, আমরা কেউই ঠিকমতো ঘুমাতে পারতাম না। আমার বাবা অনেক রাত করেই বাড়ি ফিরতো, বলে সে এসব বিষয় জানতোই না। এমনটা অনেক দিন চলার পর আমি আর সহ্য করতে না পেরে আমার বাবাকে বলি। সেই দিন রাতে আমার বাবা আর তার 2 জন বন্ধু নিয়ে ছাদে যায়। তারপর কিছু দোয়া কালাম পড়ার আওয়াজ শুনছিলাম, সাথে সাথে অনেক চিৎকারের আওয়াজও শুনছিলাম। তারপর বাবা এসে বলেছিল সব ঠিক হয়ে গেছে। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। এরপর থেকে আমরা আর সেই আওয়াজ শুনতে পাইনি। এর অনেক বছর পর দুপুর ঠিক 12টায় আমি আমাদের বাড়ির উঠোনে 2টা আম গাছের মাঝে গিয়ে খেলছিলাম। তখন সবাই কাজ করছিল বলে কেউ আমাকে দেখেনি। দেখলে হয়তো ঠিক দুপুর 12টায় ঘর থেকে বের হতে দিত না। আমাদের বাসার সামনে একটা বড় বাঁশঝাড় ছিল, সেটা নিয়ে অনেক ভয়ানক কাহিনী ছিল। তো তখন আমার মা আমাকে ডাকছিল বলে আমি যেই না বাড়ির ভেতরে যাব অমনি আমার হাত কে যেন ধরে ফেললো। এত জোরে ধরেছিল যে আমার হাত লাল হয়ে গিয়েছিল। আমি চিৎকার করছিলাম কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। সেই মুহূর্তে আমার বাবা একটা কাজে বের হচ্ছিল, তখনই তিনি আমাকে কাঁদতে দেখে তাড়াতাড়ি ছুটে আসে, কিন্তু তিনি আমাকে ছাড়তে পারছিলেন না। তারপর বাড়ির সবাই এসে উপস্থিত হলো, দোয়া কালাম পড়ে আমাকে ছাড়ানো হলো। এই ঘটনায় আমি অনেক ভয় পেয়েছিলাম। তারপর অনেক বছর তেমন কিছু হয়নি। চলো একটা গেম খেলি, তোমাদের নামের সাথে নাম মিলে গেলে ফ্রেন্ডশিপ। আজকের এই ঘটনাটা আমাকে এর আগেও পাঠানো হয়েছিল, কিন্তু ভুলবশত আমি দেখিনি, তার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, ঘটনায় যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, এটি একটি সত্য ঘটনা আমাদের স্কুলে ঘটেছে। আমাদের স্কুলের নাম বালিখনা শাহ মাহমুদিয়া উচ্চ বিদ্যালয়। আপু, আমার নাম অ্যানি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমাদের স্কুলে আমার বান্ধবী, ওর নাম সোহাগী। ও ওই দিন স্কুলে মিষ্টি বানিয়ে নিয়ে গিয়েছিল। আবার ওই দিন কি যেন একটা ছোট পূজা ছিল, তার জন্য স্কুল খোলা ছিল। আর আমাদের ক্লাসের সাথে একটা টয়লেট ছিল, ওখানে কেউ যেত না। টয়লেটটা মোটামুটি ভালো। আমাদের প্রথম ক্লাস হয়ে দ্বিতীয় ক্লাসের স্যার ম্যাম তখন ক্লাস নিতে আসেনি, তাই আমরা সেই মিষ্টি ক্লাসের সবাই খেয়েছি। তারপর দ্বিতীয় ক্লাসে ম্যাম এসেছে। আসার পর আমাদের ক্লাস নেওয়ার মাঝখানে আমার একটা বন্ধু, তার নাম আরাফাত ব্লগার, ও প্রথমে প্রচুর হাসছিল। ও এমনিতে একটু বেশি হাসে। প্রথমে আমরা সিরিয়াস ভাবে নিইনি। ওকে এভাবে হাসতে দেখে ম্যাম ওকে দিয়ে গণিত করায়। ও তখনও হাসছিলই। আমরা বুঝতে পারছিলাম ও হয়তো মজা করছে। তারপর দ্বিতীয় ক্লাস শেষে তৃতীয় ক্লাসের সময় ও তখনও প্রচুর পরিমাণে হাসছিল। তার সাথে সাথে আমার বন্ধু আবিরও হাসে। তারপর ম্যামের কাছে গিয়ে বলি, ম্যাম ওরা দ্বিতীয় ক্লাস থেকে অনেক হাসাহাসি করছে। তারপর ম্যাম ওদের বেত দিয়ে অনেক মেরেছে, তারপরও ওদের হাসি থামেনি। ম্যাম তখন বলে, তোদের এত জোরে জোরে মারি তারপরও হাসছিস কেন? আমার বন্ধু আরাফাত বলে, ম্যাম আমাকে কে যেন সুড়সুড়ি দেয়। এরপর ও অনেকক্ষণ হাসার কারণে কান্না করে দিয়েছে। মানে এই হাসছে, এই কান্না করছে, কান্না থামিয়ে আবার হাসছে। এরকম করতে করতে আমাদের ক্লাসের একজন একজন করে অসুস্থ হয়ে পড়ে। তারপর আমাদের ক্লাসের মেয়েরা অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমাদের 2 জন হুজুর স্যার আছে, তারা সূরা কালাম পড়ে ফু দেয়, পানি পড়া খাইয়ে দেয়। তারপর ওদের গার্জিয়ান ডেকে ওদের বাড়িতে পাঠানো হয়। এরপর এক এক করে 12 জন অসুস্থ হয়ে পড়েছে। এরপর ক্লাস 4-এর ছেলেমেয়েরাও অসুস্থ হয়ে পড়ে। তাদের ক্লাসের মোটমাট 5 জন অসুস্থ হয়, মোট 17 জন অসুস্থ হয়েছে। তারপর আমাদের ছুটি দিয়ে দেয়। আমি তখন পানি আনতে গিয়েছিলাম টিউবওয়েলে। ওরা সবাই ক্লাস থেকে বের হয়েছে। আমার একটা বান্ধবী রিমিও আমার সাথে ছিল। ওর পেন্সিলটা নিচে পড়ে গিয়েছিল। ও যখন ওই পেন্সিলটা তুলতে যায় তখন ওর কাঁধ পুরো ভার হয়ে গিয়েছিল। ওর কাঁধের ওপর কে যেন উঠেছে, এরকম মনে হয়েছে। আমি স্কুল ব্যাগ আনার সময় একটা কালো ছায়ায় আমার পুরো মুখ অন্ধকার হয়ে গিয়েছিল। সেখানে এক বুড়ো দোকানদার ছিল। সে সবকিছু জানতো কিন্তু কিছুই বলেনি। সত্যটা আমাদের কাছে লুকিয়েছে। আমার একটা বান্ধবী ছিল, ওর বাবার গাড়ি ছিল। ওই গাড়িতে আমরা 3-4 জন বান্ধবী ছিলাম। সে আমাদের গাড়িতে করে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। বাড়ি এসে সবাইকে বলি। তখন আমার একটা মামা বলেছে ওখানে নাকি হিন্দুরা পূজা করত, সেখানে ছাগলকে এক কোপে বলি দিত। আর সেখানে আমাদের ক্লাসটা ছিল আর টয়লেট ছিল। এবং স্টোরিটি পাঠিয়েছে আমারই এক ছোট আপু। আমার নাম নূপুর। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বিগত 2 দিন আগে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। মূলত আমরা নতুন একটি ফ্ল্যাটে উঠেছি।
আমাদের আগের বাসাটা ভেঙে ফেলা হয়েছে, যার জন্য এখন আমরা ফ্ল্যাটে উঠেছি। তো সেখানে আমাদের বাড়ি করা হচ্ছে। তো যাই হোক, এই ফ্ল্যাটের ভাড়া খুবই কম দাম। তো প্রথমে আমরা ভেবেছিলাম এটা স্বাভাবিক, কিন্তু কেন যে এই কম দামে ফ্ল্যাটে উঠেছি পরে হাড়ে হাড়ে টের পেতে হয়েছে। তো যাই হোক, মূল ঘটনায় আসি। ওই ফ্ল্যাটে ওঠার পরের দিন রাতের ঘটনা, কেন যেন আমার কোনোভাবেই ঘুম আসছিল না। ওইরকম ভাবে ঘর গুছানো হয়নি। অনেক জিনিসপত্র আছে যেগুলো এখনো বের করা হয়নি। আমরা ঠিক করেছি যেগুলো দরকার লাগবে সেগুলোই বের করব, কেননা আমাদের বাড়ি কমপ্লিট হয়ে গেলেই তো চলে যেতে হবে। তো আমি রাতে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, হঠাৎ করে আমার বান্ধবী জিনিয়া ফোন করে। এত রাতে ওর ফোন পেয়ে আমি একটু অবাক হই, কেননা ও এত রাতে আমাকে কখনোই ফোন করে না। তো যাই হোক, আমি ফোনটা ধরি। ফোন ধরার পর ওপাশ থেকে আমার বান্ধবী বলে উঠলো, জানিস আজকে রাতে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? আর তুই কি করে জানিস? ও তখন বলতে লাগলো, আজ তোর সাথে এমন একটা ঘটনা ঘটবে যা তোর সারা জীবন মনে থাকবে। আমি অবাক হয়ে গেলাম, আমার সাথে কি ঘটবে তুই আগে থেকে জানিস? তাহলে আমাকে বলে দে। কিন্তু ও আর কিছুই বললো না, ফোনটা কেটে দিল। এরপর আমি আরো কয়েকবার ওর ফোনে ফোন করি, কিন্তু ও আর ফোন ধরে না। আমি ভাবছিলাম ও হয়তো আমার সাথে ফান করছে। তো যাই হোক, আমি অনেক ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কেন যেন আমার সেই দিন ঘুমই আসছে না। তো আমি উঠে একটু হাঁটাহাঁটি করি যাতে আমার ঘুম চলে আসে, এবং একটু পানিও খাই। তো ডাইনিং রুমে পানি খেয়ে আমি যখন আমার রুমে যাব, ঠিক তখনই আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো প্রথমে আমি ভাবলাম এই আওয়াজটা কোত্থেকে আসছে। তো আমি যখন পেছনে ঘুরে তাকাই, তখন দেখলাম যে কালো একটা ছায়া মূর্তি দেয়ালের সাথে একদম ঘেঁষে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছিল ঠিকই, কিন্তু তার মুখে ছিল এক ভয়ানক হাসি। আমি ভয় পেয়ে যাই এবং সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। আমার বুক থরথর করে কাঁপছিল। আমি কি দেখলাম? যখন জ্ঞান ফিরে তখন দেখলাম মা বাবা আমার পাশে। এরপর আমি মা বাবাকে সবকিছু খুলে বলি, আর এটাও বলি যে আমার বান্ধবী আমাকে এরকম একটা কথা বলেছিল। তো সেই সাথে সাথে আমার মা বাবা আমার বান্ধবীকে ফোন করে, কিন্তু ওর ফোন আর ধরে না। তো আমার মা বাবা তখন ওর মাকে ফোন করে। তো এক পর্যায়ে ওর মা ফোনটা ধরে। আন্টি ঘুমের চোখে ছিল, তো আন্টিকে বলা হয় যে, তো আন্টি গিয়ে তার মেয়েকে ডেকে তুলে। ও একদম গভীর ঘুমে ছিল। এরপর আমি যখন ওকে বললাম, তুই আমাকে ফোন দিয়েছিলি না, আমাকে এসব কথা বলিসনি, তখন ও আমাকে বলল, কি উল্টাপাল্টা কথা বলছিস, আমি তো সেই কখনই ঘুমিয়ে পড়েছি। আর আজকে আমি খুব টায়ার্ড ছিলাম, তাই কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি তো জানি না। কিন্তু হ্যাঁ, আমি তোকে ফোন করিনি। তাই নাকি? তাহলে আমাকে কে ফোন করেছিল? তাও আবার আমার বান্ধবীর কণ্ঠে। আসসালামু আলাইকুম আপু, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো যাই হোক, অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাকে একটি গল্প লিখে পাঠাবো, কিন্তু সময়ের অভাবে আর লিখে পাঠানো হচ্ছিল না। কিন্তু আজ হাতে সময় নিয়ে লিখেই পাঠালাম। এটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার মামা তখন টকবগে যুবক। তিনি ছিলেন গ্রামের অনেক চঞ্চল স্বভাবের ছেলে। আম পেড়ে খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ফুটবল খেলা সবকিছু ছিল তার মধ্যে। এমনকি বেশিরভাগ যে নেশাটা ছিল সেটা ছিল রাতের বেলা মাছ ধরতে যাওয়া। মাছ ধরতে যাওয়ার একটা বড় নেশা ছিল আমার মামার, বলাই চলে। তো একদিন আমার মামা তার বন্ধুদের সাথে কথা বলছিল একটি তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে। তখন আমার মামা বলল যে আজ রাতে মাছ ধরতে যাব সবাই মিলে। তো বাকি যে 4 বন্ধু ছিল তারা একজন বলছিল যে সে যেতে পারবে না, কিন্তু বাকি 3 জন বলেছে যে তারা যাবে। তো মামা ঠিক করলেন যে ঠিক আছে 4 জনই যাবে। তো যে বন্ধুটা বলেছে যেতে পারবে না, সে বন্ধুটা ছিল অনেক ভীতু স্বভাবের। মানে তাকে কোনো কাজ করতে বললেই সে একটু ভয় পায় বেশি। তো যাই হোক, মামাকে বলেছিল একজন ডাকতে আসবে। তো রাত 11টার দিকে মামা খাওয়া দাওয়া করে বসে বসে ফোন টিপছে। 11টা থেকে 12টা বেজে গেল, কিন্তু তার বন্ধু কেউ আসলো না তাকে ডাক দিতে। তো মামা ঠিক করলেন যে সেই যাবে তার কোনো এক বন্ধুর বাড়িতে। তো মামা রওনা দিলেন। মামার হাতে ছিল ঝুড়ি, জাল, সেই সাথে একটা টর্চ লাইটও ছিল। তো যে বন্ধুটার বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ করে মামা শুনতে পেল তার পেছন থেকে ওই যে ভীতু বন্ধুটা আছে না, সে ডাক দিয়েছে। তো মামা একটু অবাক হলো এবং পেছন ঘুরে তাকিয়ে দেখলো ভীতু বন্ধুটা তার দিকেই আসছে। তো মামার কাছে এসে বলল, আসলে আমি ভাবছিলাম তোদের সাথে যাব, তাই আর বসে থাকলাম না, চলেই আসলাম। যে মামার ভীতু বন্ধুটা এমনভাবে কথা বলছিল দেখে মনে হচ্ছে যে সে খুব সাহসী, অথচ এর আগে কখনোই এরকম ভাবে কথা বলেনি। তো যাই হোক, মামা তো খুব খুশি, সবাই মিলে একসাথে মাছ ধরবে। তো মামা সেই ভীতু বন্ধুটির সাথে হাঁটছিল আর কথা বলছিল, কিন্তু সেই ভীতু বন্ধুটি বেশি একটা কথা বলছিল না, মামার থেকে কিছুটা দূরে দূরেই হাঁটছিল। তো মামা বলল যে কি হয়েছে তোর, সমস্যা নাকি কোনো, আমার সাথে হাঁটছিস না কেন? এরপরও তার ভীতু বন্ধুটি কোনো কথাই বলল না।
কিরে ওইদিকে কোথায় যাচ্ছিস? জসিমকে সাথে করে নিয়ে যেতে হবে তো। তখন সেই ভীতু বন্ধুটি বলল, ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা নদীর পাড়েই অপেক্ষা করছে। আসলে কথা ছিল যে বন্ধুদের মাঝে কেউ একজন মামাকে নিতে আসবে, কিন্তু কেউই আসেনি। আর এখন শুনছে যে নদীর পাড়ে সবাই অপেক্ষা করছে। তো মামা আর অপেক্ষা না করে সোজা ওই বন্ধুর কথা শুনে নদীর পাড়ের দিকে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পর মামার কেন যেন মনে হচ্ছে যে পেছন থেকে কেউ একজন আসছে। তো মামা কিছু একটা মনে করে পেছনে তাকিয়েছিল। এরপর তিনি যা দেখলেন যে তার ভীতু বন্ধুটি ছিল সে আকারে অনেক বড় হয়ে গেছে, কিছুটা দৈত্যের মতো, মুখ থেকে লালা পড়ছে, মামার পেছন পেছন আসছে। এটা দেখে মামা সবকিছু ফেলে দৌড়াতে শুরু করলেন এবং কোনো রকমে বাড়িতে এসে পৌঁছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এটা অনেক আগের ঘটনা। তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। আমাদের বাড়ির পেছনে অনেক বড় একটা তেঁতুল গাছ ছিল। তো সবাই বলতো যে তেঁতুল গাছে নাকি পেতনি থাকে, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম না। ভাবতাম যে আমাকে ভয় দেখানোর জন্য এগুলো বলে। তো আমাদের ঘর থেকে বাথরুমটা বাইরে ছিল। তো একদিন রাতের বেলা আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। আমি আমার মাকে অনেক ডাক দিই, কিন্তু সেই দিন যে কি হয়েছিল মায়ের ঘুম থেকেই উঠছিল না, যার কারণে আমি একা একাই বাথরুমে যাই। আমি যখন বাথরুম থেকে বের হই তখন আমার মনে হলো সেই তেঁতুল গাছে কেউ বসে পা ঝুলিয়ে আছে। আমি কেন যেন ঘাড় ঘুরিয়ে একবার তাকাই। এরপর আমি যা দেখলাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। সাদা কাপড় পরা, চুলগুলো বেশ লম্বা এবং দেখতেও অনেক কুৎসিত, হাসছে আমাকে দেখে। আমি ভয়ে দৌড়ে ঘরে চলে আসি। সেই যাত্রায় আমি বেঁচে গিয়েছিলাম, নয়তো আমার যে কি হতো কে জানে। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জান্নাত চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। মজার বিষয় হচ্ছে আজকে যে গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে সে তার ডায়েরিতে লিখে পাঠিয়েছে। তার হাতের লেখা তো মাশাআল্লাহ খুব সুন্দর। সো বেশি বকবক না করে আমরা সোজা স্টোরিতে চলে যাচ্ছি। আমি আফিয়া রহমান স্নেহা। ছোট থেকেই আমি আর আমার বড় বোন আনিকা রহমান সিনহা অনেক আদরে বড় হয়েছি। আমি বর্তমানে ক্লাস 4-এ পড়ি। কাহিনীটা সম্পূর্ণ আমাকে ঘিরেই। আমি দেখতে খুব সুন্দর ছিলাম, বিশেষ করে আমার দুটো গালে টোল পড়তো। এটা নিয়ে আমার বান্ধবী নীলা আমার উপর অনেক হিংসা করত। আমি মোটেও অহংকারী ছিলাম না। অনেকেই ক্লাসে অর্থাৎ প্রাইভেটে আমার দিকে তাকিয়ে থাকে, বিশেষ করে ছেলেরা। এটা নিয়ে ও আরো বেশি হিংসা করত। আমি ভালো স্টুডেন্ট, আমার রোল 5। তো যাই হোক, আমার বান্ধবী তার মা বাবাকে না জানিয়ে আমার উপর কালো জাদু করে। এরপর থেকে আমি ঘরের ভেতর কালো ছায়া দেখতে পেতাম। ছায়াটি 1 সেকেন্ডের মধ্যে এই দিক থেকে ওই দিকে চলে যেত, একদম বিদ্যুতের গতিতে। আমি দিন দিন কুৎসিত হয়ে যাচ্ছিলাম। আমি প্রথম থেকে অতটা গুরুত্ব দিতাম না এটাকে। আমার বাবা ভূত প্রেতকে বিশ্বাস করলেও আমার মা অতটাও গুরুত্ব দিত না। আমি আমার মাকে এই কথা বললাম, অর্থাৎ কালো ছায়া দেখেছি। আমার মা প্রথমে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করে। পরে বাড়িতে একটা কবিরাজ আনা হলো। সেই কবিরাজ বলল আমার উপর কালো জাদু করা হয়েছে যাতে ওর সুন্দর চেহারা নষ্ট হয়ে যায়। আমি তখন কবিরাজকে বললাম, আঙ্কেল এই কালো জাদু কে করেছে? কবিরাজ বলল তোমার বান্ধবী নীলা করেছে। আমি তখন অবাক হয়ে বললাম, এত ছোট মেয়ে কালো জাদু করেছে? তখন কবিরাজ বলল ওকে দেখে নিষ্পাপ মনে হলেও ও আসলে অনেক খারাপ। তারপর মা বলল যে করেই হোক কালো জাদু কাটিয়ে দিন। তারপর কবিরাজ বলল তেমন ভয়ঙ্কর কালো জাদু করেনি। এরপর কবিরাজ কালো জাদু কাটিয়ে দিলেন এবং দিন দিন আমার চেহারা আগের মতো পরিবর্তন হয়ে যাচ্ছিল। এখন আর সেই ছায়া দেখতে পাই না। এবং এই স্টোরিটা ফেসবুক থেকে আমাকে একটা ছোট আপু লিখে পাঠিয়েছে। তোমরা কেউ বাজে কমেন্ট করো না। সো গল্পটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। আমার নাম তাবাসসুম। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বলাই চলে কলেজটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো দেখা যায় আমার হাতে সময় নিয়ে বাসা থেকে বের হতে হয়। সকালের দিকে বেশিরভাগ সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, কিন্তু আবার কিছু কিছু সময় এত জ্যাম থাকে যে বলার বাহিরে, অনেক দেরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমি কলেজে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, আবার অনেক সময় দেখা যায় আমি কলেজে অনেক লেট করে পৌঁছেছি। তাই আমি হাতে সময় নিয়ে বের হতাম যাতে আমি কলেজ শুরু হওয়ার আগে কলেজে আসতে পারি। এই কলেজে ভর্তি হওয়া আমার এক প্রকার ড্রিম ছিল। এত ভালো রেজাল্ট করেছি শুধুমাত্র এই কলেজে ভর্তি হওয়ার জন্য। কলেজটা অনেক দূরে হলেও যখন আমি অ্যাপ্লাই করি খুব ভয় ছিলাম যদি আমাকে সিলেক্ট না করে, কিন্তু যখন তারা আমাকে সিলেক্ট করলো তখন যেন আমার খুশির বন্যা বয়ে গেল। তো যাই হোক, তখনও পর্যন্ত আমার কোনো ফ্রেন্ড ছিল না, মানে একা একাই যেতাম আসতাম। ক্লাসেও কোনো মেয়ের সাথে ওরকম বেশি একটা কথা হতো না। ক্লাসের পড়াটা দেখে নিতাম এই আর কি। যাই হোক, সেই সময়টা আমার জন্য খুব একাকিত্বই ছিল বলা চলে। তো এমনই একদিন, দিনটা ছিল সোমবার। আমি তাড়াতাড়ি করে আমার সব কাজ শেষ করে তাড়াতাড়ি তৈরি হয়ে খাবার খেয়ে বের হয়ে যাই। আমার হাতে অনেক সময় ছিল, মানে রাস্তায় যতই জ্যাম থাকুক না কেন ক্লাস শুরু হওয়ার আগে আমি কলেজে পৌঁছে যাব। তো সেদিন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল। আমি তখন কলেজে পৌঁছে গেলাম। আমার হাতে তখন 1 ঘন্টা বাকি ক্লাস শুরু হওয়ার। বলতে গেলে আমাদের ক্লাসে ফার্স্ট আমি এসেছিলাম।
আর কোনো মেয়ে আসেনি। যাই হোক, গেটে দারোয়ান এবং কলেজে কিছু খালা ছিল। বলাই চলে কলেজ অনেকটাই ফাঁকা ছিল, কোনো মানুষই ছিল না, দুই একজন ছাড়া। আমি তখন ভাবতে লাগলাম কেন যে বোকামি করে এত তাড়াতাড়ি আসলাম, আর একটু দেরি করে আসলেই ভালো হতো। তো আমি ঠিক করলাম যে ক্লাসে আমার ব্যাগটা রেখে আমি ক্যান্টিনে আসবো। তো আমি এক এক করে 3 তলায় চলে যাই, কেননা আমার ক্লাস ছিল 3 তলায়। আমি যখন ক্লাসে ঢুকবো তখন দেখলাম বারান্দায় দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমার বেশ ভালোই লাগলো, ভাবলাম যে ভালোই হয়েছে ওরা আমার আগেই চলে এসেছে। আমি ক্লাসে ঢুকলাম, পুরো ক্লাস ফাঁকা। আমি আমার ব্যাগ রাখলাম এবং চারিদিকে চোখ বুলালাম। ওই মেয়ে দুটো যে বাহিরে দাঁড়িয়ে কথা বলছে, ওদের ব্যাগ তো কোথাও দেখছি না। অবশ্য ওরা কিন্তু এই ক্লাসেরই। তো ভাবলাম যে হয়তো বা ব্যাগ লাইব্রেরিতে রেখেছে। তো আমি আর কোনো কিছু না ভেবে যখন বের হলাম তখন দেখলাম পুরো বারান্দা ফাঁকা, সেখানে কেউ নেই। তো আমি ভাবলাম হয়তো সে মেয়ে দুটো নিচে নেমে গেছে বা লাইব্রেরিতে গেছে। তো আমি অত একটা মাথা না ঘামিয়ে সোজা নিচে নেমে আসি আর ক্যান্টিনে বসে খাবার খেতে থাকি। আমাদের কলেজ ক্যান্টিন থেকে কলেজের গেট একদম পাশাপাশি, কে যাচ্ছে কে বের হচ্ছে সবটাই দেখা যায়। তখন অবশ্য আমি গেটের দিকেই তাকিয়েছিলাম। এরপর আমি যা দেখলাম তা দেখে একটু অবাক হলাম। যে দুইটা মেয়েকে কিছুক্ষণ আগে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেই মেয়ে দুটো ব্যাগ সহকারে কলেজের গেটে ঢুকলো। আমি তখন দৌড়ে গেলাম ওদের কাছে এবং বললাম, তোমরা দুজন তো কিছুক্ষণ আগেই বারান্দায় ছিলে, আবার বাহিরে গিয়েছিলে। তখন সে মেয়ে দুটো অবাক হয়ে বলল, কি বলছো এইসব? আমরা তো মাত্রই বাসা থেকে আসলাম। আমি অবাক, তাহলে আমি ওই দুটো মেয়ের রূপে কাকে দেখলাম? এরপর খোঁজ নিয়ে জানা গেছে এরকম অনেকেই নাকি দেখেছে, মানে যাকে সে একটু আগে দেখলো তাকে পরবর্তীতে জিজ্ঞেস করলে সে জানায় সে সেখানে যায়নি। তো কেমন লাগলো এই স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আমার নাম ত্রিধা, আমি আমার বাবা মার ছোট মেয়ে। আমাদের বাড়ির সঙ্গে আমার পিসির বাড়ির তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। আমরাও পিসিদের বাড়িতে যেতাম না, পিসিরাও আমাদের বাড়িতে আসতো না। যাই হোক, আমি পড়াশোনায় ছিলাম খুবই ভালো এবং আমার পিসির 2 মেয়ে ছিল পড়াশোনায় খুবই খারাপ। আমি মাধ্যমিক দেই, আমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করি, 700-র মধ্যে 652 পাই। সবাই আমার রেজাল্ট নিয়ে খুব খুশি ছিল, আমাকে কল করছিল, রেজাল্ট জানছিল এবং অভিনন্দন জানাচ্ছিল। কিন্তু আমার পিসিরা একটি বারের জন্য আমাকে কল করে জিজ্ঞেস করেনি। রেজাল্ট বেরোনোর 2 দিন পর আমার ছোট পিসি আমাকে কল করে, আমি কলটা রিসিভ করি। ছোট পিসি আমার রেজাল্ট জিজ্ঞেস করে, আমি আমার রেজাল্ট বলতেই ছোট পিসি অবাক হয়ে যায়। তারপর আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। এরপরে পিসির সাথে আমার আর কথা হয়নি, আর আমার বড় পিসি আমাকে ফোনই করেনি। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমার মনে হতো পড়াশোনা ছেড়ে দেই, আর ভালো লাগতো না। আগে যেরকম আমার পড়াশোনায় ইন্টারেস্ট ছিল এখন আর নেই। এখন আমার ভালোই লাগতো না পড়াশোনা করতে। 11-এ আমি খুব খারাপ রেজাল্ট করি। আমার একজন বড় আপু ছিল, আমরা 2 বোন। আপু যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তখন আমার বড় আপুর জন্য একটি সম্বন্ধ আসে। বড় আপুর বিয়ে হয়ে যায়। বড় আপুর বিয়ের 1 বছর পরেই বড় আপু গর্ভবতী হয়ে পড়ে। আমি সহ আমার পরিবারের সকলে খুব খুশি। তখন আমি পড়তাম 12-এও আমার রেজাল্ট তেমন একটা ভালো হয়নি। প্রথম পরীক্ষায় জানি না উচ্চ মাধ্যমিকে কি হবে, এই বিষয় নিয়ে মা বাবা খুবই দুশ্চিন্তায় ছিল। তো সে যাই হোক, আমার বড় আপু যেদিন ডেলিভারি হবে সেই দিন আমরা সকালে সবাই মিলে হসপিটালে যাই। বড় আপুর ডেলিভারি হওয়ার পর আমরা সকলে জানতে পারি যে সেই বাচ্চাটা মোটেও মানুষের বাচ্চার মতো লাগছিল না। বাচ্চাটাকে দেখে ডক্টররাও ভয় পাচ্ছিল। বাচ্চাটার গায়ে কোনো চামড়া ছিল না। বাচ্চাটি হয়েছিল 1 কিলো 700 গ্রাম। বাচ্চাটির চোখ দুটো ছিল একদমই অন্যরকম, মানুষের বাচ্চা মনে হচ্ছিল না। আমার আম্মু আব্বু কিছুটা ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে একজন হুজুরের কাছে যায়। হুজুর বলে যে আমার বড় আপুর বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা না, বাচ্চাটিকে কালো জাদুর মাধ্যমে আমার আপুর কাছে পাঠানো হয়েছে এবং সেই কালো জাদু করেছে আমাদেরই আপনজনের মধ্যে কেউ। তারপর আমরা বুঝতে পারি ও কিছুদিন পর জানতে পারি আমার ছোট পিসি ও বড় পিসি মিলে এই কালো জাদু করেছে। প্রথমত আমার ভালো রেজাল্টের কথা শুনে আমার ছোট পিসি থাকতে পারেনি। সে মনে মনে ভেবেছিল তার মেয়ে ভালো রেজাল্ট করতে পারেনি মানে কেউ পারবে না, আমার পড়াশোনা নষ্ট করেছে, সেজন্য আমি এখন ভালো রেজাল্ট করতে পারি না। আর আমার বড় আপুর উপরেও কালো জাদু করেছে। তারপরে আমাদের কালো জাদু থেকে মুক্ত করা হয়। এরপর সেই বাচ্চাটিকে মেরে ফেলা হয়। আলহামদুলিল্লাহ এখন আমার পড়াশোনা খুবই ভালো হয়েছে। আমি উচ্চ মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছি এবং আমার আপুর আরো একটি বাচ্চা হয়েছে। এখন আমরা সকলেই ভালো আছি। আমি বিশ্বাস করি যে কালো জাদু সত্য। আগে আমি কালো জাদু বিশ্বাস করতাম না, কিন্তু নিজের জীবনে ঘটার পর থেকে বুঝে গিয়েছি যে কালো জাদু আসলেই সত্য। এবং এই স্টোরিটি লিখে পাঠিয়েছে ত্রিধা। যাই হোক, অনেক বেশি সরি, আপু কয়েকবার আমাকে মেসেজ করেছে। আমার নাম সিমরিন, সময়টা 2025। আমি তখন ক্লাস 5-এ পড়ি। রমজান মাস ছিল, তাই স্কুল বন্ধ ছিল। আমি সারা রাত ঘুমাতাম না, সেহরি করে একবারে ঘুমাতাম। তেমনই একদিনের কথা,
মানুষ নাকি বলে রমজান মাসে জিন থাকে না, কিন্তু আমার কাছে মনে হয় থাকে। এই ঘটনায় আমি পুরো শিওর হয়ে গেলাম যে হ্যাঁ, রমজান মাসেও জিন ভূত থাকে। আমরা 4 ভাই বোন ছিলাম, 2 ভাই 2 বোন। আমার ভাইও সেহরি করে ঘুমাতো, আর এই ঘটনাটা 4 রাত আগের রাতের ঘটনা। ঘরে বসে মোবাইল দেখছি, একদম মন বসছে না কোনো কিছুতেই, তাই ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। তারপর বাইরে গেলাম। অবশ্য বলে রাখা ভালো, আমাদের ঘরের সামনে মসজিদ, ঘর থেকে 2 মিনিট বা 1 মিনিট হাঁটলেই মসজিদ। আমি হাঁটছিলাম, আমার মতো দৌড়াচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। অনেক জোরে বাতাস হচ্ছিল আর আমার চুলগুলো সব সুন্দর করে উঠছিল। হঠাৎ করে খেয়াল করলাম মসজিদের ভেতরে কে যেন নামাজ পড়ছে। তখন ছিল রাত 2:30। স্বাভাবিক রমজান মাসে মসজিদে কেউ তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, তাই সেই দিকে মনোযোগ না দিয়ে আমি আবার নিজের মতো হাঁটতে লাগলাম। ঠিক তখনই আমার চোখ পড়লো যে মানুষটা স্বাভাবিক না, উনি অদ্ভুত রকমের লম্বা, সাধারণ মানুষ থেকেও অনেক লম্বা, আর তিনি ছিলেন খাটিয়ার পাশে। আমি আরেকটু সামনে এগিয়ে গেলাম, দেখে বুঝলাম যে উনি কোনো সাধারণ মানুষ নয়। ভয়ে তখন আমি কি করব সেটা বুঝতে পারছিলাম না। আশেপাশে কেউ নেই দেখলাম। আমরা যেহেতু গ্রামে থাকি সেহেতু ডিপ কলে পানি খেতে হয়। আমার কাছে যেন মনে হলো আমি দেখলাম আমার চাচি পানি নিয়ে যাচ্ছে কলসে করে। আমি আর দাঁড়ানোর সাহস পেলাম না, অবয়বটা তখন রুকুতে গেল। কি করব বুঝতে না পেরে আমার চাচির পেছনে দৌড়ে গেলাম। ততক্ষণে দেখলাম চাচি ঘরের ভেতর ঢুকে গেল। আমিও তাড়াতাড়ি তার পেছন পেছন গেলাম। গিয়ে দেখি আমার চাচি তো শুয়ে আছে। তাহলে ওটা কে ছিল আর ভাবতে পারলাম না। তাড়াতাড়ি আমাদের ঘরে চলে গেলাম। আমাদের ঘর ছিল 3 তলা। আমার চাচিরা নিচে থাকতো আর আমরা থাকতাম উপরে। আমি তাড়াতাড়ি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে সোফায় বসে হাঁপাতে লাগলাম। ততক্ষণে আম্মু সেহরি করতে উঠেছে। আম্মু না, সবাই উঠে গেছে। আম্মু আমাকে জিজ্ঞেস করতে লাগলো, কোথায় গিয়েছিলি, কি হয়েছে? আমি আম্মুকে কিছুই বললাম না, শুধু বললাম বাহিরে গিয়েছিলাম। তারপরের দিন 4 রাত ছিল। সেই দিন মেহেদি দিতে দিতে আমি সবাইকে খুলে বলি সবকিছু। এরপর আমাকে হুজুর দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। আজও সেই রাতের কথা মনে পড়লে আমার ভয় হয়। এরপর থেকে আমি আর কখনো রমজান মাসে রাতে বের হইনি। এবং এই স্টোরিটি টিকটক থেকে লিখে পাঠিয়েছে সিমরিন। সো এই স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমাদের কাছে কি মন্তব্য? সত্যি কি রমজান মাসে জিন ভূত দেখা যায়? আমি যতটুকু জানি আল্লাহ রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখে, কিন্তু ভালো জিনদের তো আল্লাহ বন্দি করে রাখে না। তাহলে আমার মনে হয় সিমরিন আপু ভালো জিনকেই দেখেছিল নামাজ পড়া অবস্থায়। সো তোমাদের কাছে স্টোরিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। সালটা ছিল 2008। আমার বয়স তখন মাত্র 1 বছর। পৃথিবীতে চিনতে শেখারও আগের সময়। সেই বয়সে মানুষ নিজের কোনো স্মৃতি মনে রাখতে পারে না, আমিও পারিনি। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ঘটনাটা ঘটে গিয়েছিল তখনই। এক রাতে আমার আব্বু আর আম্মুর মধ্যে অনেক ঝগড়া হয়। রাগ আর অভিমানের এক মুহূর্তে আমার মা আব্বুকে ভয় দেখানোর জন্য নিজের গায়ে কেরোসিন ঢেলে দেয়। কিন্তু তিনি বুঝতেই পারেননি কখন সেই আগুন সত্যি সত্যি তার শরীরে লেগে যায়। মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়। আমার মাকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হয় চিকিৎসার জন্য। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার শরীরের ক্ষতি এতটাই বেশি ছিল যে তাকে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব ছিল না। বলা হয়েছিল বেঁচে থাকলেও তিনি হয়তো কোনো দিন কথা বলতে পারবেন না, কাউকে চিনতে পারবেন না। একটি জীবন্ত শরীর, কিন্তু স্মৃতি আর চেতনা ছাড়া। শেষ পর্যন্ত আমার মা পৃথিবী ছেড়ে চলে যান। আমি তখন এতটাই ছোট ছিলাম যে কিছুই বুঝিনি। আজও আমার মায়ের মুখটা আমার মনে নেই। কোনো স্মৃতি নেই তার কোলে ঘুমানোর, তার হাত ধরে হাঁটার, কিংবা তার মুখে বাবা ডাক শোনার। মায়ের মৃত্যুর পর পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে। আমার নানি আর খালারা আব্বুর বিরুদ্ধে মামলা করেন। তখন এমন অবস্থা হয়েছিল যে আমার আব্বুর কঠিন শাস্তি হতে পারত। অনেক দৌড়ঝোঁপ, অনেক চেষ্টা আর অনেক ত্যাগের পর আমার আব্বুর বড় ভাই ও আমার দাদি বাড়ি বিক্রি করে মামলার খরচ চালান এবং জামিনের ব্যবস্থা করেন। মামলার নিষ্পত্তির জন্য অনেক টাকা খরচ হয়। একসময় মামলা তুলে নেওয়া হয়। এরপর শুরু হয় নতুন সংগ্রাম। নিজেদের বাড়ি বিক্রি হয়ে যাওয়ার পর আমরা আমাদের আগের বাড়ির পাশেই একটি ভাড়া বাসায় উঠি। জীবন তখন আর আগের মতো ছিল না, কিন্তু আমার আব্বু হাল ছাড়েনি। শূন্য থেকে আবার শুরু করার চেষ্টা করেছিলেন। ছোটখাটো ব্যবসা শুরু করেন, সংসার টিকিয়ে রাখার জন্য লড়াই করেন। আমি বড় হতে থাকি, কিন্তু মাকে ছাড়া। আজ যখন অন্যদের দেখি তাদের মায়ের সঙ্গে হাসতে, গল্প করতে, তখন আমার বুকের ভেতর একটা শূন্যতা অনুভব করি। আমি কখনো জানতে পারিনি আমার মা কেমন করে হাসতেন, কেমন করে আমাকে আদর করতেন, কিংবা আমার জন্য তার কত স্বপ্ন ছিল। তবুও আমি বিশ্বাস করি পৃথিবীর কোথাও না কোথাও আমার মা আমাকে দেখছেন। আমার কাছে তার কোনো স্মৃতি নেই, কিন্তু তিনি আমার অস্তিত্বের অংশ। তার মুখ আমি মনে করতে পারি না,
কিন্তু তার রক্ত আমার শরীরে বইছে। আর তাই যতদিন বেঁচে থাকবো আমার মায়ের জন্য হৃদয়ের এক কোণে একটি জায়গা সব সময় খালি থাকবে, একটি জায়গা যা কখনো কেউ পূরণ করতে পারবে না। মায়ের মুখটা আমার মনে নেই, কিন্তু তাকে ভুলে যায়নি। আপু, আপনার যদি ভালো লাগে তাহলে গল্পটা বলবেন। এটা আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমরা সবাই আপনার জন্য দোয়া করব, সেই সাথে আল্লাহ যেন আপনার মাকে জান্নাত নসিব করে। মা ছাড়া পৃথিবীটা অচল, মা মানেই জান্নাত। তাই এখন থেকে তোমরাও তোমাদের মায়েদের যত্ন নাও, তাদের ভালোবাসো, কেননা তারাও তোমাদেরকে খুব আদর যত্নে বড় করেছে। আর যাদের মা এই পৃথিবীতে বেঁচে নেই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে। আসলে সত্যি বলতে মায়ের জায়গা কেউ পূরণ করতে পারে না। সো তোমাদের কাছে এই ভাইয়ার স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সোনিয়া। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন আমার খালাতো ভাই আমাকে প্রপোজ করে। তার বাসা আমাদের এলাকাতেই। তার নাম আমিন। আমিন তার পরিবারের বড় ছেলে। তখন আমার পার্সোনাল ফোন ছিল না, মায়ের ফোনে মেসেঞ্জার ছিল। সেটাতে আমিনের সাথে এবং আমার ফ্রেন্ডদের সাথে মাঝে মাঝে কথা বলতাম। আমিন আমাকে মেসেজের মাধ্যমে প্রপোজ করে। প্রপোজ করার পর আমি তাকে বলি আমরা ভাই বোনই ঠিক আছি, আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না। সে অনেক রিকোয়েস্ট করে। সে বয়সে আমার থেকে 4 বছরের বড়। আমাদের প্রায় প্রতিদিন মেসেঞ্জারে কথা হতো। কথা বলতে বলতে প্রায় 3 মাস পর আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করি। এর মধ্যে তার ভিসা চলে আসে এবং সে আমাকে বলে সে বিদেশ যাচ্ছে, আমি যেন অন্য কারোর সাথে বিয়ে না করি। এবং সে আমাকে প্রমিস করে সে দেশে এসে আমাকেই বিয়ে করবে। বিদেশ যাওয়ার আগের দিন সে আমাদের বাসায় সবার সাথে দেখা করতে আসে, আমার সাথেও দেখা করে এবং পরদিন বিদেশ চলে যায়। আমার কোনো পার্সোনাল ফোন ছিল না, আমার নানুর ফোন ছিল, সেটাতে ইমো ছিল। ইমোতে আমি কথা বলতাম। সে কাজে ব্যস্ত থাকতো, তাই তার সাথে প্রতিদিন কথা হতো না, 1 দিন বা 2 দিন পর পর কথা হতো। অনেক সময় 4-5 দিন পর পরও আমাদের কথা হতো, কারণ সে কাজ থেকে বাসায় যে ফ্রি হয় আমাদের দেশের রাত 11টায়। আর এই সময় আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমার খুব কষ্ট হতো, মন চাইতো প্রতিদিন কথা বলতে। বেশিরভাগ মেসেজেই কথা হতো, তবে মাঝে মাঝে অডিও কলও দিতাম এবং সে যখন আমাকে দেখতে চাইতো তখন পিক দিতাম। এভাবে চলে যায় 3 বছর। আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমার বাসায় রিকোয়েস্ট করার পর আমার মা আমাকে একটি স্মার্টফোন কিনে দেয়। আমিনের সাথে আমার রেগুলার কথা হতে থাকে। আমিন তার পরিবারকে আমাদের রিলেশনের ব্যাপারে জানায়। আমার সেই সময় বিয়ের অনেক সম্বন্ধ আসে, কিন্তু আমি রাজি হই না। আমি আমিনকে ভীষণ ভালোবাসতাম। বাসায় বলি আমি আরো পড়াশোনা করব। তারপর আমার আন্টি অর্থাৎ আমিনের মা আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। আমি বলেছিলাম পড়াশোনা করব, এই জন্য আমার পরিবার থেকে তাদেরকে বলে যে আমাকে এখন বিয়ে দিবে না, পড়াশোনা করাবে। আমিও বাসায় রিলেশনের ব্যাপারে জানাই, কারণ আমিন এবং আমি চাইতাম বিয়েটা পারিবারিক ভাবেই হোক। এরপর 1 বছর পর আমি এসএসসি পরীক্ষা দিই এবং কলেজে উঠে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকি। এরই মধ্যে আমাদের রিলেশনের 5 বছর চলে এবং আমি ইন্টার 2nd ইয়ারে উঠি। তখন আমিন তার পরিবারকে পাঠায় আমাদের বাসায়। আমার আন্টি, আঙ্কেল এবং তার মেয়ে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। তারা বলে তাদের আমাকে অনেক পছন্দ এবং আমাকেই তাদের ছেলের বউ বানাবে। পরে আমার পরিবারও রাজি হয়ে যায় এবং আমাদের বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার 4 মাস পর আমাদের পারিবারিক ভাবে কাবিন হয়। আমি আমার বাবার বাসায় থাকি। এভাবে আমাদের রিলেশনের 6 বছর পর আমাদের ভালোবাসার পূর্ণতা পায় এবং সে তার প্রমিস পূরণ করে। সে যখন বিদেশে যায় তখন আমার বয়স ছিল 13 আর এখন আমার বয়স 19। এখন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক আদর করে। আসলে যে কোনো সম্পর্কে বিশ্বাস এবং ধৈর্য দুটোই খুব ইম্পর্টেন্ট। ধৈর্য না থাকলে আমাদের ভালোবাসা হয়তো পূর্ণতা পেত না। এখন ফোনে আমাদের প্রতিনিয়ত কথা হয়। আগে থেকেও অনেক বেশি ভালোবাসে সে আমাকে। সে সামনের বছর দেশে আসলে তার বাসায় আমাকে উঠাবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আপুটি বলেছে এই গল্পের নাম পূর্ণতা দিতে। খুব সুন্দর একটি গল্প, আসলেই আমার মন ছুঁয়ে গেছে। তোমাদেরও কি সোনিয়া আপুর গল্পটা শুনে মন ভালো হয়ে গেছে? যদি তাই হয় তাহলে সবাই আপুটির জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক। আমি মেধা। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। আমি তখন নতুন স্কুলে ভর্তি হই। তখন আমার সাথে সবাই অনেক ভালো ব্যবহার করত। তার কিছুদিন পর একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। তার নাম ছিল তাইবা। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়। আস্তে আস্তে আমরা বেস্ট ফ্রেন্ড হই। ওর কাছে আমি সব কথা শেয়ার করতাম, তাইবাও আমার কাছে সব কথা শেয়ার করতো। তো আমরা এভাবেই ক্লাস 5-এ উঠলাম। সামনে ওর জন্মদিন ছিল, আমি ওকে অনেক গিফট দিয়েছিলাম। তার পরের মাসে আমার জন্মদিন ছিল, তাইবাও আমাকে গিফট দিয়েছিল। তো হঠাৎ করে একটা মেয়ে আমাদের স্কুলে ভর্তি হয়। ওর নাম ছিল তুবা। তুবা অনেক ভালো মেয়ে ছিল, কিন্তু ওর এই ভালো মুখের পেছনে যে এত বিষ ছিল তা আমি জানতাম না। তো আমি, তাইবা ও তুবা প্রত্যেকদিন একসাথে বসতাম, কিন্তু কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি তাইবা আমাকে ইগনোর করছে তুবাকে পেয়ে। এবং তুবা
তুবার সাথে কথা বলতে গেলেও ও আমাকে ইগনোর করতো। যত দিন যাচ্ছিল ওদের ইগনোর করা আরো বাড়ছিল। একটা সময় আমার বেস্ট ফ্রেন্ড তাইবা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তার কিছুদিন পর আমার একটা বান্ধবী সাইমা আমাকে এসে বলে তুবা আর তাইবা নাকি বেস্ট ফ্রেন্ড। এটা শোনার পর আমার যে কি কষ্ট লেগেছে, আমি সেই দিন বাড়িতে এসে অনেক কান্না করেছি। আমার আম্মু শুনে বলেছে ওদের সাথে আর মিশতে না। এরপর থেকে তাইবাও আমার সাথে কথা বলতো না, আমিও ওর সাথে কথা বলতাম না। এভাবেই আমরা ক্লাস 6-এ উঠি। আমরা নতুন স্কুলে ভর্তি হই। আমি যে স্কুলে ভর্তি হয়েছিলাম সেই স্কুলে তাইবা আর তুবাও ভর্তি হয়েছিল। আমি খ শাখায় উঠি এবং তাইবাও খ শাখায় ওঠে, কিন্তু তুবা চলে যায় গ শাখায়। এরপর তাইবা আমার সাথে বেস্ট ফ্রেন্ড করতে আসলে আমি ওকে না করে দেই আর অপমান করি। এরপর ও আমাকে অনেক কথা শোনায়। কিছুদিন পর আমি ওই ক্লাসের মনিটর আর টপার হই। এটা দেখে তাইবার গা জ্বলে পড়ে যাচ্ছিল আর তুবার সাথেও ও কথা বলতো না। আমি ওকে পাত্তাই দিতাম না। তো একদিন আমার ব্যাগ ভিজিয়ে দেয় ইচ্ছে করে পানি দিয়ে। আমি সেটা হেড স্যারের কাছে বলি আর হেড স্যার ওকে অনেক বকে, তাও ও কথা শুনতো না। আমার সাথে এমন কি স্যারের সাথেও বেয়াদবি করতো। তাই হেড স্যার ওকে স্কুল থেকে বের করে দিয়েছিল। এটা শোনার পর আমার কি যে খুশি লাগছিল আপু, তোমাকে বলে বোঝাতে পারবো না। বেয়াদবদের এমনটাই হওয়া উচিত। এখন আমি ক্লাস 7-এ পড়ি। এখন আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, সেই সাইমা। ও অনেক ভালো, ও আমাকে ইগনোর করে না। ও আমাকে মাঝে মাঝে বলে তুই আমাকে ছেড়ে যাবি না তো। আমি ওকে হেসে বলতাম না। ও বলতো তাইবার মতো বেয়াদব স্কুলে থাকার চেয়ে না থাকাই ভালো। তো আপু এটাই ছিল আমার গল্প, এটা 100% সত্যি। সো তোমাদের কাছে কেমন লেগেছে মেধার গল্পটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফিজ। বুঝলে আজ রাতে আমি রান্না করছি না, হোটেলে খাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, ডান। হ্যাঁ, তো কোথায় খাবে ভাবছো? একটা মাঝামাঝি রেস্টুরেন্টে গেলেই হবে, কি বলো? মোটেই না, আজ ক্যান্ডেল লাইট ডিনার করব, রয়্যাল প্যালেস হোটেলে যাব। স্বামী কিছুক্ষণ চুপ থাকার পর ও আচ্ছা ঠিক আছে, তবে সন্ধ্যা 7টায় যাবে তো, তৈরি থেকো। ঠিক আছে। সন্ধ্যা 6:30 গাড়িতে উঠে যেতে যেতে স্বামী বলল আজকাল ফুচকাওয়ালার সংখ্যায় রাস্তায় বেশ বেড়েছে, জানো তো। একবার আমি বন্ধুদের সঙ্গে বাজি রেখে 30টা ফুচকা খেয়েছিলাম, আর হ্যাঁ, বাজি জিতে গিয়েছিলাম। এ আর এমন কি বাহাদুরি? বাহাদুরি? আমাকে আজ পর্যন্ত ফুচকা খাওয়াতে কেউ হারাতে পারেনি। ছাড়ো তো, ফুচকা খাওয়াতে তোমাকে আমি গুনে গুনে হারাতে পারি। তুমি হারাবে? হাসালে প্রিয়তমা, রিয়েল আইডি ভালোমতোই জানি তুমি হেরে যাবে, আর আমার সাথে তো কখনোই পারবে না। এরপর স্বামী জোরে জোরে হাসতে লাগলেন। স্ত্রী রেগে বললেন ঠিক আছে, হয়ে যাক চ্যালেঞ্জ, দাঁড় করাও গাড়ি এক্ষুনি। স্বামী 30টা ফুচকা খেয়ে কৃত্রিম ঢেকুর তুলে খাওয়া বন্ধ করে দিল। পেট তো স্ত্রীও ভরে গিয়েছিল, তবুও আরো একটা ফুচকা খেয়ে স্ত্রী খুশিতে আনন্দে চেঁচিয়ে উঠলেন জিতে গেছি, জিতে গেছি। স্বামী তখন হালকা একটু হাসি দিয়ে হার স্বীকার করে নিলেন। বিল এসেছিল 320 টাকা, আর স্ত্রী যখন ঘরে ফিরছিলেন তখন তিনি ছিলেন জেতার আনন্দে উৎফুল্ল। এটাই ম্যানেজমেন্ট, সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ প্রাপ্তি এবং কর্মীর সম্পূর্ণ সন্তুষ্টি। চলে যাচ্ছি পরবর্তী একটা হাসির গল্প। একদিন পাগলাকারতের এক ডাক্তার 3 পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিল। পরীক্ষায় পাশ করতে পারলে মুক্তি, আর না পারলে আরো 2 বছরের জন্য আটকানো হবে। ডাক্তার 3 জনকে সাথে নিয়ে একটা পানি শূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন। প্রথম পাগল সাথে সাথে ঝাঁপ দিয়ে পা ভেঙে ফেলল। দ্বিতীয় পাগলটি ডাক্তারের কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙে ফেলল, কিন্তু তৃতীয় পাগলটি কোনো মতেই ঝাঁপ দিতে রাজি হলো না। ডাক্তার আনন্দে চিৎকার করে উঠে বললেন আরে তুমি তো পুরোপুরি সুস্থ, তোমাকে মুক্ত করে দেব আজই। আচ্ছা বলো তো তুমি কেন ঝাঁপ দিলে না? জবাবে সে বলল আমি তো সাঁতার জানি না। আচ্ছা যাই হোক, চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। ছেলে শ্বশুর বাড়ি যাবে, বুদ্ধি শুদ্ধি একটু কম, তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল। বলল তোর শ্বশুরের অসুখ, তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো বলবেন ভালো, তখন তুই বলবি এটাই তো আমাদের কাম্য। তিনি কিছু একটা বলবেন, তখন তুই বলবি রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করেছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর সবসময় হাসি খুশি মুখে থাকবি, কেমন? মা নেওয়াটা ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়লো। শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছে। জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো কেমন আছেন বাবা? শ্বশুর বলল আর বাঁচার ইচ্ছে নেই, এবার মরলেই বাঁচি। তখন জামাই বলল এটাই তো আমাদের কাম্য।
অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য হয়ে পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভেতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার রিয়েল আইডি জান্নাত ব্লগার খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরো নানা কায়দা কৌশল দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া ছিল। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙে গিয়ে সে পড়লো সেই সিংহের খাঁচার ভেতরে। এখন কি হবে? বাঘটা বুঝিয়ে আজ সিংহের হাতেই মারা যাবে। ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়াদুরত পড়তে লাগলো বেচারা। এইদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। আর ওইদিকে ভয়ে তো তার হার্ট অ্যাটাক করবে এমন অবস্থা। সিংহটা একেবারে কাছে চলে এসেছে। অবশেষে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো, ঠিক তখনই সিংহটা বলে উঠল, ভাই এত ভয় পাবেন না, আমিও অনার্স পাস বেকার।